হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2024 হার্লে ডেভিডসন X440। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কালারটা তো চেঞ্জ হয়েছে, তার সাথে প্রাইস আপনাকে কত পে করতে হবে, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত এটা যেন আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয় কতটা ঠিক হবে বাইকটা আপনাদের জন্য কেনা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর, স্পেশালি প্রিমিয়ার শোরুম ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে আপনি হার্লে ডেভিডসন বা হিরোর প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে হার্লে ডেভিডসন লোগোর সাথে এই যে ওয়েভ কি যেরকম আগে পেতেন এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। সো এখানে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না, আর নাহি ডিফারেন্স আপনি এখানে ফিচার্স বা স্পেসিফিকেশনে বুঝতে পারবেন। হ্যাঁ, ডিফারেন্সটা কোথায় পাবেন? ডিফারেন্সটা পাবেন কালারে। দেখুন, তিনটে আপনি এখানে ভেরিয়েন্ট পাচ্ছিলেন। টপ মডেল, যেটা এস মডেল কোম্পানি বলে, সেখানে আগে আপনি ম্যাট কালার পাচ্ছিলেন, আর এখন ওই ম্যাট কালারের সাথে এই যে বাহা অরেঞ্জ কালার, এটা কোম্পানি এখানে অ্যাড করে দিয়েছে। দেন ভিভিড মডেল, যেটাকে কোম্পানি মিড মডেল বলে, অ্যান্ড দেন সেখানেও কিন্তু দুটো কালার অ্যাড হয়েছে, বলতে পারেন মাস্টার্ড কালার অ্যান্ড দেন গোল্ডিশ সিলভার কালার। দুটো কালার আপনি স্ক্রিনে দেখে নিয়েছেন। যেহেতু টপ মডেলটা আজকে এখানে আছে অ্যান্ড কালার ইজ দ্য মেন অ্যাট্রাকশন, তো কালার সব থেকে প্রথমে আপনাদেরকে আমি একটা 360 ভিউ দিয়ে দিই, দেন আমরা দেখবো যে ওভারঅল আমরা এখানে কী কী পাচ্ছি। সবথেকে প্রথমে যদি আপনি ফ্রন্ট ভিউটা দেখেন, এই হেডল্যাম্পটার অ্যারাউন্ড পুরোপুরি এখানে ব্ল্যাক রাখার চেষ্টা করা হয়েছে, অ্যান্ড দেন এখানে মাডগার্ডটা অরেঞ্জ কালার, অ্যান্ড দেন ট্যাঙ্কটা যদি দেখেন এটা অরেঞ্জ কালার, হ্যাঁ গ্লসি অরেঞ্জ কিন্তু, ঠিক আছে, ম্যাট না। আর তারপর এখানে হার্লি ডেভিডসন দেখতে পাচ্ছেন, এখানে 3Dতে লেখা হয়েছে, অ্যান্ড দেন তারপর এখানে এই যে স্টিকারিংটা করা হয়েছে। মিড পোর্শনে যদি দেখেন এখানে একটা স্টিকারিং এখানে করা হয়েছে। তারপরে যেরকম আপনি ফ্রন্ট মাডগার্ড বা যেরকম ট্যাঙ্কে দেখছিলেন বলতে পারেন অরেঞ্জ কালার, রিয়ার মাডগার্ডেও কিন্তু আপনি সেম অরেঞ্জ কালার পাচ্ছেন। আর তারপরে এখনই যেরকম আপনি পুরোটা রাইটে দেখেছেন, লেফটেও যদি দেখেন সেম আপনি এই যে কালার ভেরিয়েশন কমপ্লিটলি সেম পাবেন, এখানে কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। এবার দেখুন, কালারের ব্যাপারটা তো আপনাদের বলে দিয়েছি, এবার কীরকম আপনাদের লেগেছে, নাকি আগের কালারটাই ভালো ছিল নাকি এখন এই কালারটাও ভালো। কিন্তু আমি বলে দিই আগেন, দুটো কালারই কিন্তু আপনি এখন বলতে পারেন টপ মডেলে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কোন কালারটা বেটার লাগছে, টপ মডেলে মানে এস মডেলে ব্ল্যাক নাকি অরেঞ্জ কালারটা। এবার আপনাদের প্রাইসের ব্যাপারটা বলি। প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যে কালার এখানে অ্যাড হয়েছে প্রাইস মানে কালার হিসেবে প্রাইস চেঞ্জ হচ্ছে এরকম কিন্তু নয়। দেখুন, টপ মডেলের যে প্রাইস ছিল 3,43,620 রুপিস, এখনও সেম আছে। অ্যান্ড দেন মিড মডেলে যদি যান 3,21 রুপিস, 3,21,220 রুপিস এখনও সেম আছে, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু হ্যাঁ, প্রাইসটা কিন্তু অ্যাকর্ডিং টু কৃষ্ণনগর আপনার এরিয়াতে কিন্তু ডিফারেন্ট হবে। সো যদি আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। এবার চলুন কী কী আছে সেটা দেখা যাক। সবথেকে প্রথমে আপনি এখানে যে কিটাকে অন করছেন, হেডল্যাম্পে কিন্তু এখানে ডিআরএলটা জ্বলছে, আর এখন দেখুন হার্লি ডেভিডসনে কিন্তু একটা ব্র্যান্ডিং আছে। আর তারপরে এখানে এই যে ক্রোম এলিমেন্টের ইউজটা, সেটা তো বুঝতেই পারছেন। আর তারপরে এখানে আপনি ইগনিশনটাকে যে অন করছেন, হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচটা ইউজ করতে পারছেন, হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট। আর তারপর এখানে ট্রিপল বলতে পারেন যে এখানে প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপ দেওয়া আছে। সো রাত্রিবেলা যদি আপনি এখানে এই বাইকটাকে ইউজ করেন, বলতে পারেন লাইটের থ্রুটা খুবই সুন্দর পাওয়া যাবে। আর তারপরে এই যে এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সেট আপটা যেটা আগে পাচ্ছিলেন এখনও সেম, এই যে হালির এখানে ছোট্ট একটা লোগো আছে, এটা ফ্লেক্সিবল বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার এটাকে এখানে বন্ধ করি। আর তারপরে যদি টায়ারটা দেখেন, টায়ারটা কিন্তু একদমই সেম, যেটা আগে পাচ্ছিলেন এখন কোনো ডিফারেন্স নেই। আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই 100/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু হ্যাঁ, একটা কথা জানার আছে, অ্যালয় হুইলটা কিন্তু মানে অ্যালয় হুইল পাবেন মিড মডেলে, কিন্তু এখানে এই যে ডায়মন্ড কাট ব্যাপারটা আছে ওটা পাবেন না। আর বেস মডেলে যদি যান ওখানে কিন্তু আবার স্পোক হুইল পাচ্ছেন, এটা একটা ব্যাপার আছে। তারপরে ডুয়াল চ্যানেল বেস আগেও পেতেন, এখনও পাচ্ছেন। আর ফ্রন্টে আপনি এখানে 320 mm বড় একটা ডিস্ক সেট আপ, এটা আপনি পাচ্ছেন উইথ দিস বিউটিফুল বাইব্রেক ক্যালিপার। অ্যান্ড দেন 43 mm এর ইউএসডি ফোক যেরকম আগে পাচ্ছিলেন উইথ দিস রিফ্লেক্টার এখনও পাচ্ছেন। এবার আমি একটা জিনিস বলতে চাইবো, দেখুন রয়্যাল এনফিল্ডে কিন্তু বলতে পারেন যে ইউএসডি নেই, অ্যান্ড দেন ওখানে কিন্তু 300 mm এর ডিস্ক আছে, যেটা এখানে বড়। ইনফ্যাক্ট যদি এখন রিসেন্ট রিলিজ যদি জাভা 42FJ মডেল দেখেন, ওখানেও কিন্তু আপনি এই ইউএসডিটা পাচ্ছেন না। সো ডেফিনেটলি এখানে জিনিস বেটার আছে। এবার কীরকম পারফরমেন্স আগে চালানোর টাইমে দেখবো সেটা। তারপরে এবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি। এখানে আপনি 440cc SOHC 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাচ্ছেন। অয়েল কুলিংয়ের জন্য কিন্তু এখানে রেডিয়েটারের একটা বড় সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ফিল ইঞ্জেকশন তো এখানে ডেফিনেটলি আছে। পাওয়ার এখানে সেম আছে, 27 bhp ম্যাক্স পাওয়ার অ্যান্ড দেন 38 নিউটন ম্যাক্স টর্ক। দেখুন, রয়্যাল এনফিল্ডের থেকে কম্পেয়ার করলে কিন্তু পাওয়ার টর্ক দুটো এখানে বেশি। হ্যাঁ, যদি আপনি এফজি মডেলের সাথে কম্পেয়ার করেন জাভা 42, দেন ওখানে পাওয়ারটা একটু বেশি, এখানে 27 মতন আছে, ওখানে 29 আছে। কিন্তু হ্যাঁ, ওখানে আবার টর্কও 29.6 আছে, যেটা এখানে 38 নিউটন মিটার আছে। সো
ডেফিনেটলি এখানে আপনি একটু হলেও টর্কটা কিন্তু বেটার পাচ্ছেন, একটু না অনেকটাই বেটার আপনি পাচ্ছেন। এর সাথে সাথে এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, যেটাকে আগে আমরা টেস্ট করে দেখবো। ইনফ্যাক্ট 6 স্পিড গিয়ার বক্স, আগে আমরা অ্যাক্সিলারেশন টেস্টটাও কিন্তু এখানে চেক করবো। আর তার বাদে আপনি যদি এখানে এই ফুট রেস্ট বা যদি আপনি এখানে ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এটাও যথেষ্ট ভালো। আর এখন আপনাদেরকে আমি এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ড দেখুন, চেঞ্জ তো কিছুই হয়নি। এবার হ্যাঁ, জাভা 42 FJ মডেলের থেকে বেটার নাকি রয়্যাল এনফিল্ডের থেকে বেটার, সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন এক্সস্টটা শুনতে সব থেকে ভালো লাগে। আর তারপরে রিয়ার সেকশনে যদি আসেন, এখানে কিন্তু আপনি এই যে যেরকম আগে টেল ল্যাম্প পাচ্ছিলেন, এখানে টেল ল্যাম্পটা সেম আছে। তারপরে ফ্রন্টের মতো রিয়ারও সেম, বলতে পারেন যে ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার্স আপনি পাচ্ছেন, রিফ্লেক্টার, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য এখানে কিন্তু আপনি এলইডি লাইট পাচ্ছেন। আর তারপরে যদি টায়ার দেখেন, এটা কিন্তু ম্যাসিভ 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে আপনি 230 mm এর বড় একটা ব্রেক ডিস্ক উইথ দিস বাই ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। আর তারপরে অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আপনি এখানে পাবেন। দেখুন, এখন কিন্তু এই বর্ষার একটা ওয়েদার চলছে, সো এখানে একটু কাদা লেগে আছে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট, এটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে। আর তারপরে দেখুন, যখন আপনি লেফট পোর্শনে আসছেন, আপনাকে এখানে কিন্তু একটা সারি গার্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেন লেডিস ফুটরেস, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আর 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, ওটাকে আগে তো আমরা টেস্ট করবোই। আর মানে টেস্ট বলতে কি, মানে অ্যাক্সিলারেশন টেস্টের কথা বলছি। তারপরে সিট হাইট যদি দেখেন, মোটামুটি 805 mm এর আছে, কিন্তু হ্যাঁ স্ট্রেট সিট, সো লং রাইডস বা যদি ফ্যামিলির সাথে রাইড করেন ইজি হবে। কুশিং ব্যাপারটা আগে বলবো, কিন্তু হ্যাঁ আপনার হাইট যদি এখানে মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে আপনার খুব একটা চাপ হবে না। আর তারপরে ট্যাঙ্ক যদি দেখেন, এখানে 13.5 লিটার এখানে ট্যাঙ্ক আছে, কমপ্লিট মেটালিক ট্যাঙ্ক। আর এখানে দেখুন E20 স্টিকারিংও আছে, সো এটা বলতে পারেন যে ফ্লেক্সিবল কম্প্যাটেবল ইঞ্জিন পাচ্ছেন, সো ফ্লেক্সিবল দিয়ে আরামসে এটাকে রান করতে পারবেন। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, মোটামুটি রয়্যাল এনফিল্ডের মতনই আছে, 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তারপরে ওভারঅল ওয়েট যদি দেখেন, এখানে আপনি 190.5 পাবেন। বলতে পারেন রয়্যাল এনফিল্ড ক্লাসিকের থেকে যদি কম্পেয়ার করেন, মানে আমি বলতে পারি ক্লাসিক বা বুলেট, তাহলে আপনি 4 থেকে 4.5 কিলোগ্রাম কম। কিন্তু হ্যাঁ, যদি আবার আপনি জাভা 42 FJ মডেলের সাথে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু আবার 184 কিলোগ্রাম, তো বলতে পারেন 6-6.5 কিলোগ্রাম এখানে আবার বেশি আছে। আর তারপরে হ্যান্ডেল বারটা যদি দেখেন স্ট্রেট, কীরকম ফিডব্যাক আগে বলবো, কিন্তু অনেকটা চওড়া স্ট্রেট আপনি দেখতে পাচ্ছেন। হাইবিম লোবিম 5 লাইটের সুইচ, এখানে আপনি 3.5 ইঞ্চের এই যে এখানে অল ডিজিটাল ব্লুটুথ কনসোল পাচ্ছেন, টগল করার জন্য এই বাটনগুলো আছে। আর তারপরে এখানে টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। ইঞ্জিন স্টার্ট সুইচ আর কিল সুইচ একসাথে আছে। এখানে আপনি বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ পাচ্ছেন। আর এই যে এমার্জেন্সি যেটা আপনি বলতে পারেন SOS, সেটাও আপনি এখানে পাচ্ছেন। এটা কিন্তু শুধুমাত্র টপ মডেল আছে, বেস বা মিড মডেলে কিন্তু এই SOS বাটনটা আপনি পাবেন না। এবার যদি আপনাদেরকে আমি এখানে ব্লুটুথ কনসোলটার ব্যাপারে বলি, একবার অফ করে আপনাদের অন করে দেখা, এখানে পুরো একটা দেখুন এই যে হার্লি ডেভিডসন এই লোগোটা আসছে। দেন এখানে আপনি ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, এই জিনিসগুলো পাচ্ছেন। না তারপরে এই বাটনটাকে এখানে যদি আপনি লং প্রেস করে থাকেন, আরও অনেক জিনিসপত্র আপনি এখানে দেখতে পাবেন। ফর এক্সাম্পল এই যে বাইকে আপনি দেখতে পাবেন অ্যাবাউটে গেলে এই যে রাইডার ইনফো, সফটওয়্যার ভার্সন, এগুলো আছে। তারপরে বাইকে যদি যান তাহলে ট্রিপ এ, ট্রিপ বি, ব্যাটারি, ইনফরমেশনগুলো পাবেন। ডিসপ্লেতে গেলে অ্যাপিয়ারেন্স, ইউনিটস, ডেট অ্যান্ড টাইম। আর তারপরে সিম্পলি যদি দেখেন আপনি এখানে এই যে জিনিসগুলো পাবেন, যেরকম ট্রিপ, টাইম ফর ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, ডেট, সার্ভিস ডিউ, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, তারপরে রিয়ার ভিউ মিরারটা কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, এটা কিন্তু আগে আপনাদেরকে আমি চালানোর টাইমে, রাইডের টাইমে ব্যাপারটা বলবো। চলুন তাহলে, বাইকের ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে, এবার রাইডে যান, দেন দেখি কীরকম রেসপন্স আপনি রাইডে পাচ্ছেন এই বাইকটার সাথে। আর বন্ধুগণ, এবার রাইড এখানে রিভিউটা শুরু করা যাক। সবথেকে প্রথমে সিট হাইটের ব্যাপারটা কথা বলবো, যেটা 805 mm আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনাদেরকে বলি সিটে বসে কীরকম লাগছে, দেখুন সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, ঠিক আছে, খুব সফট না, খুব হার্ড না, কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আমি বলবো। আর তারপরে দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগ, হ্যান্ডেলটা চড়া, অনেকটা আপরাইট আপনি বসেন, সো ওই কমফোর্টেবল ক্রুজিং যেটা রাইডার পজিশন না, সেটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। আর একটা জিনিস দেখুন, এই যে সেকেন্ড গিয়ার, এই যে দেখছেন থার্ড গিয়ার, মানে এই যে টর্কটা না, 38 Nm যে টর্ক, সেটা কিন্তু আপনি প্রতিটা গিয়ারে বুঝতে পারছেন। সো দেখুন, যদি আপনি পিলিয়নের সাথে বা পিলিয়ন উইথ লোডও যদি আপনি বাইকটাকে ক্যারি করেন, আমার মনে হয় না আপনার এখানে কোনো প্রবলেম হওয়া উচিত। আর তারপরে দেখুন ক্লাচের ব্যাপারটা যদি বলি, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, কিন্তু ক্লাচটা যে এমন সফট সেটা কিন্তু নয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে চাইবো, সেটা হচ্ছে এই যে আপনি যখন টার্নিং রেডিয়াসে দেখছেন, তখন কিন্তু আপনাকে অনেকটা জায়গা নিয়ে কিন্তু টার্ন করতে হচ্ছে। সো এটা কিন্তু একটা ব্যাপার আছে।
মানে একদমই ছোটো জায়গার মধ্যে কিন্তু টার্ন এটাকে করা যাবে না। তারপরে যদি গিয়ার শিফটিং দেখেন, আপ শিফট হোক বা ডাউন শিফট হোক, একটা হালকা বলতে পারেন যে এফোর্টের সাথে আরামসে হয়ে যাচ্ছে, স্মুথনেসের কিন্তু এখানে কোনো অভাব নেই। আর তারপরে যেহেতু স্লিপার ক্লাচ আছে, চলুন এটাকে টেস্ট করে দেখি। মোটামুটি এটাকে 70-80 পর্যন্ত নিয়ে যাব, 6 গিয়ারে ফেলে দিয়ে আগে, এই যে মোটামুটি 80 পর্যন্ত নিয়ে গিয়ে এই যে ডাউন শিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, ডাউন শিফট করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, ডাউন শিফট, ক্লাচ ছেড়ে দিলাম, সেকেন্ড গিয়ার ডাউন শিফট, ক্লাচ ছেড়ে দিলাম। দেখুন আরপিএমটা বেড়েছে, রিয়ার টায়ার কি স্লিপ করেছে? একটুও না। মানে এটাই না, আমরা দেখুন হার্লে ডেভিডসন, তাই না, মানে টেকনোলজির পিকে যে জিনিসগুলো থাকতে পারে সেটা হার্লে ডেভিডসনের কাছে আছে। আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু সেটা বোঝাও যাচ্ছে যে আপনি যখন মানে এই শিফটিংটা করছেন তখন যেই ক্লাচটা যে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করছে না, যথেষ্ট স্মুথনেসের সাথে কিন্তু আপনি শিফট করতে পারছেন। আর তারপরে চলুন অ্যাক্সিলারেশনটা টেস্ট হয়ে যাক উইথ 3 হর্নস। আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 100 নাও। আর শুধু 100 কেন, আমি বলতে পারি যদি 110 থেকে 20-র মধ্যেও নিয়ে যায় না, সেখানেও কিন্তু আমি যে এমন কিছু ভাইব্রেশন পাবো তা কিন্তু নয়। মানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি বলবো 110 থেকে 20-এর মধ্যে রাখুন। দেখুন 5th গিয়ারেই এনাফ, কিন্তু যদি 6th গিয়ারেও নিয়ে যান না, ওখানে তো মানে আলটিমেট একদম স্মুথ একটা ফিল হবে, ঠিক আছে, আর খুব একটা ভাইব্রেশন পাচ্ছেন না। দেখুন স্টেবিলিটিতেও কোনো প্রবলেম নেই, 100 সেকশনের ফ্রন্টে 140 mm-এর পেছনে টায়ার আছে। সো অন পেপার যেটা, অন রোডও কিন্তু সেই স্টেবিলিটি আপনি পেয়ে যাবেন, আপনার এখানে কোনো প্রবলেম হবে না। আর তারপরে যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন হিটিং। দেখুন এই গাড়িটা কিন্তু লঞ্চ অনেক দিন হয়েছে, মানে কাস্টমারের ফিডব্যাক কিন্তু এরকম কিছু নেই যে মানে হিটিং হচ্ছে, লং রাইডে গেলে প্রবলেম হচ্ছে, এরকম কিন্তু কোনো প্রবলেম নেই। দেখুন হ্যাঁ, এবার 2-1টা ইউনিটে হয়তো যখন গাড়িটা কিনছেন যদি আপনি হাই আরপিএমসে চালান হয়তো কোনো হালকা ফুলকা হিটিং প্রবলেম হতে পারে, কিন্তু যখন আপনি 1টা বা 2টো সার্ভিস করিয়ে নিচ্ছেন না, তারপরে কিন্তু হিটিং ইস্যুটা আমার হিসেবে থাকবে না। আপনি লো আরপিএমে চালান বা আপনি হাই আরপিএমসে চালান, হাই স্পিডে, হিটিং ইস্যু আপনার হবে না। কিন্তু হ্যাঁ দেখুন টর্কটা কিন্তু যথেষ্ট বেশি। আর আপনি যদি মোটামুটি এটাকে 50, 60, 70, 80 পর্যন্তও যদি চালান হাইওয়েজ, আমার মনে হয় 30 থেকে 35-এর মধ্যে আপনি এই যে মাইলেজটা এক্সপেক্ট করতে পারেন, অ্যাটলিস্ট যদি 1টা বা 2টো সার্ভিস এই বাইকের হয়ে গিয়ে থাকে, তাই না? এবার এর থেকে বেশি বা কম যদি আপনারা পেয়ে থাকেন তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা সবাই জানতে প্রচণ্ড ইচ্ছুক। আর তারপরে চলুন এবার এটার যে ব্রেকিং সেটার ব্যাপারে একটু কথা বলা যাক। এটাকে মোটামুটি নিয়ে যাব 70 পর্যন্ত, অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেক, এই যে 75-এ দেখুন ফ্রন্ট ব্রেক। দেখুন এটা কিন্তু ক্রুজিং বাইক, ঠিক আছে, যদি আপনি 100, 110, 20-এ থাকেন, পট করে যদি ব্রেকটা আপনাকে থামিয়ে দেয় না, একটা ভয় সৃষ্টি হবে, তাই না? ওই ভয়টা যাতে না হয় সেই জন্যে খুব আরামসে, খুব বলতে পারেন খুব মানে ভালোবেসে এখানে গাড়িটা আপনাকে দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু এরকম না যে এখানে মারলেন ওখানে গিয়ে দাঁড়ালো, সেরকমও নয়। কিন্তু হ্যাঁ এবিএস-এর ইন্ট্রুশনটা আমি খুব বেশি এখানে ফ্রন্টে বুঝতে পারিনি। এবার চলুন রিয়ারটাকে ইউজ করে দেখি, 60 থেকে 70 পর্যন্ত নিয়ে যাব মোটামুটি, অ্যান্ড 67-এ গিয়ে রিয়ার। এই যে এখানে কিন্তু ভাই যথেষ্ট বোঝা যাচ্ছে, কুঁ আওয়াজটা কিন্তু যথেষ্ট ভালোই বুঝতে পারছি, তার মানে কি এবিএস ইন্ট্রুশন হচ্ছে। কিন্তু হ্যাঁ বলবো প্রোগ্রেসিভ, যে এমন খুব বেশি ফিডব্যাক তা না, কিন্তু প্রোগ্রেসিভ। আর রিয়ার ব্রেক এরকমই হয়, এর থেকে মানে যদি এই রিয়ার ব্রেকটাও যদি পট করে দাঁড় করিয়ে দেয় না, ওটা তো হয় আরও ডেঞ্জারাস। সো ঠিকঠাক রিয়ার ব্রেক। এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখবো। 60-70-তে নিয়ে গিয়ে এই যে 73-4-এ নিয়ে গিয়ে এই যে রিয়ার উইথ ফ্রন্ট। আমি বলবো দেখুন একটা ক্রুজিং বাইকে যতটা সুন্দর, যতটা স্মুথ ব্রেকিং হওয়া উচিত না, ততটাই স্মুথ, ততটাই সুন্দর ব্রেকিং আপনারা এখানে পেয়ে যাবেন। ব্রেকিং নিয়ে আপনাদের এখানে কোনো অসুবিধা হবে সেটা আমি আপনাদেরকে একদমই বলবো না। আর এরপর আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন সামনে কিন্তু 43 mm ইউএসডি ফোক আছে। এবার দেখুন আমি বলবো যে ফ্রন্ট আর রিয়ার দুটোকেই এখানে মিড সাইডে রাখা হয়েছে, সো দ্যাট যদি আমি এরকম হালকা ফুলকা যদি এইরকম গাড্ডা রাস্তাতেও যদি আমি চালাই, সেখানেও যাতে আমার প্রবলেম না হয়। আর যেরকম আপনাদের বলছিলাম হাই স্পিডেও কিন্তু এখানে স্টেবিলিটি কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট বিকজ এখানে ইউএসডি দেওয়া আছে, আপনি যদি হালকা ফুলকা কর্নারিংও করেন না, তাও কিন্তু আপনাদের যে এমন খুব একটা প্রবলেম হবে সেটা কিন্তু নয়। হ্যাঁ আমি যেরকম আপনাদেরকে প্রথমেই বললাম যে দুটোকে মিড সাইডে রাখা হয়েছে, কিন্তু এটা বলবো যে রিয়ারের তুলনায় কিন্তু ফ্রন্টটা একটু হলেও স্টিফ আছে, ঠিক আছে, সো দ্যাট কর্নারিংও যেন প্রবলেম না হয়, হাই স্পিড উঠলেও যেন প্রবলেম না হয়। আর যদি আপনি ইন্ডিয়ান পটহোল যদি হালকা ফুলকা গাড্ডার মধ্যে দিয়ে চালান, সেটাও যেন অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়, ওই রকমই একটা সাসপেনশন আপনি এখানে পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি আপনি এখানে লাদাখ ট্রিপ বা এরকম যদি কোনো ট্রিপও প্ল্যান করেন না, আমার মনে হয় না খুব বেশি প্রবলেম আপনাদের হবে উইথ সাসপেনশন। যথেষ্ট মানে একটা কমফোর্টেবল আপনি রাইডিংই পেয়ে যাবেন। আর তারপর যখন আপনি এরকম করছেন বাইকটার সাথে, দেখুন 190.5 কিলোগ্রাম ওয়েট, চালানোর টাইমে কিন্তু ট্রাস্ট মি এমন কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ সাসপেনশন থেকে যে স্টিফনেসটা ফ্রন্ট সাসপেনশনে সেটা আপনি বুঝতে পারছেন। আর গাড়ি কিন্তু আপনার কন্ট্রোলে আছে, গাড়ি এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না। অ্যান্ড ট্রাস্ট মি
ক্রুজিং বাইকে এই যে ওয়েটটা না এটা দরকার স্টেবিলিটি বাড়ানোর জন্য, হাইওয়েজ স্পেশালি, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে দেখেন মিটার কনসোল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS, মিউজিক সব কিছু আপনি কন্ট্রোল করতে পারছেন, স্পিডো, ওডো, ট্যাকো, ঠিক আছে, সব কিছুতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গিয়ার পজিশন সেন্সরও আছে, রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট সুন্দর রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে। আর তারপরে যদি আপনি দেখেন রাইডের পজিশনটাও যথেষ্ট স্পেসিয়াস, ঠিক আছে, যথেষ্ট কমফোর্টেবল। আর হাইওয়েজে যদি আপনি ট্যুর করতে বেরোন তার জন্য এই যে আপরাইট পজিশন এটা যথেষ্ট আপনাকে হেল্প করছে। আর তারপরে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ খুবই সুন্দর, অ্যাক্সেলারেশনটা যথেষ্ট ভালো, তার সব থেকে উপরে ব্রেকিংটা হচ্ছে এখানে সব থেকে বেটার আপনি পাচ্ছেন। মোটামুটি বলতে পারেন বাইকটা যথেষ্ট ভালো। নর্মাল সিটি রাইড যদি আপনি করেন করতে পারেন, কিন্তু আমি বলবো যদি আপনি হাইওয়েজে বেরোন তাহলে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আপনি পাবেন। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার কনক্লুশনে যান, দেন দেখি কতটা ভালো হবে এই বাইকটা আপনার জন্য কেনা যদি এটাকে এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করা হয়। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন কম্পিটিশনে যদি দেখেন মোটামুটি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, বুলেট, মিটিওর আছে, হন্ডার থেকে CB350, হাইনেস, RS আছে, অ্যান্ড দেন এখন নিউলি লঞ্চ জাভা 42 FJ মডেলটাও আছে। আর ওই প্রতিটা বাইক ওই তিনটে বলতে পারেন কোম্পানির মোটামুটি 2,60,000 থেকে 70-এর মধ্যে টপ মডেল পেয়ে যাবেন, কিন্তু এখানে আসলে 3,40,45 পে করতে হচ্ছে। মোটামুটি বলতে পারেন একটা 70-80 হাজার টাকার গ্যাপ আছে। কিন্তু দেখুন প্রাইস তো আপনি ডেফিনেটলি এখানে বেশি পে করছেন। আর দেখুন হার্লে ডেভিডসন প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে আমরা জানি, তো সেখানেও একটা প্রাইস মানে একটা ওই ব্র্যান্ড ভ্যালুর এখানে একটা ব্যাপার আছে, সেজন্যই আপনি এখানে বেশি পে করছেন। বাট টাকাটা যে আপনি বেশি দিচ্ছেন না, আমি বলতে পারি এখানে আওয়াজটাও সুন্দর পাচ্ছেন, ঠিক আছে, ফিচার আপনি এখানে পুরো লোডেড পাচ্ছেন। আর আমার দুটো জিনিস মনে হয়, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, বা এখানে যদি কোম্পানি ফিটেড ব্যাকরেস্ট হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু ওটার জন্য এখানে যে কোনো রাইড ডাইনামিক্সের প্রবলেম সেটা কিন্তু নয়। আর ইন্টার্ন এখানে আপনি যে টাকাটা পে করছেন, আপনি দেখুন একটা ভালো রাইডিং কমফর্ট পাচ্ছেন, রাইডার পজিশনটা ভালো, স্পিডটা যথেষ্ট ভালো, টর্কটা খুবই মানে আপনি ওই বলেন টর্কি ইঞ্জিন, ঘোরালে থ্রটলটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে দেখুন ব্রেকিংটা যথেষ্ট ভালো, টপ অফ অল ব্রেকিং সিস্টেমটা আরও ভালো। অ্যান্ড দেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, মোবাইল চার্জিং পোর্ট, এভরিথিং ইন টার্ন কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এবার দেখুন আমার মনে হয় আপনি যদি টাকাটা বেশিও এখানে পে করেন না, জিনিস কিন্তু কোম্পানি আপনাকে এখানে প্রোভাইড করছে। আর কি এখানে হলে আরও ভালো হতো সেটাও আপনাদেরকে এখানে বললাম। দেখুন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। এবার আপনাদের কি মনে হয়, আপনারা এখনও রয়্যাল এনফিল্ড, জাভা বা আপনি হন্ডা CB350 এই বাইকগুলোর সাথে যেতে চাইবেন, নাকি একটু বেশি পে করে আপনি এখানে হার্লে ডেভিডসনের মতন একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করতে চান? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।